দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির 7ম পর্ব। যারা যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিতে পারেন, তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছি দ্য শাইনিংয়ের 7ম পর্ব। পোর্চ। টরেন্স পরিবারকে হোটেলের সামনের পোর্চে ঠিক একটা ছবির মতো দেখাচ্ছিল। ড্যানি মাঝখানে দাঁড়িয়ে, ওর পরনে একটা জ্যাকেট যেটা ওর শরীরে ছোট হয়। ওয়েন্ডি ওর বাঁ পাশে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর জ্যাক ওর ডান দিকে, ওর হাত আলতো করে ড্যানির মাথায় রাখা। মিস্টার অ্যালম্যান ওদের চেয়ে এক ধাপ নিচে দাঁড়িয়েছিল। সে এখন একটা দামি ওভারকোট গায়ে চড়িয়েছে। সূর্য পুরোপুরি পাহাড়ের আড়ালে চলে গিয়েছে এখন, আর উঠানের সব কিছুর ছায়া সে কারণে লম্বা, বেগুনি রূপ নিয়েছে। এখন পার্কিং লটে হোটেলের ট্রাক, আলম্যানের লিঙ্কন কন্টিনেন্টাল আর টরেন্সদের গাড়িটা ছাড়া আর কোনো গাড়ি নেই। সবগুলো চাবি বুঝে নিয়েছেন তো? অ্যালম্যান জ্যাককে জিজ্ঞেস করল। বয়লার অথবা ফার্নেসের ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? জ্যাক অ্যালম্যানের মনের অবস্থা বুঝতে পারল। হোটেল বন্ধ করবার সব কাজ শেষ, কিন্তু নিজের প্রাণপ্রিয় হোটেলকে একজন অচেনা মানুষের হাতে ছেড়ে যেতে অ্যালম্যানের কষ্ট হচ্ছে। না, মনে হয় না আমার কোনো অসুবিধা হবে। বেশ, আমি যোগাযোগ রাখব। এটা বলার পরও আলম্যান কিছুক্ষণ দ্বিধাজড়িত মুখে ওদের সামনে দাঁড়িয়ে থাকল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ও বলল, বেশ, আশা করি আপনাদের শীতকাল আনন্দে কাটবে মিস্টার টরেন্স। মিসেস টরেন্স, ড্যানি, তোমারও। আপনিও ভালো থাকুন মিস্টার আলম্যান, ড্যানি বলল। মনে হয় না আমার শীতকাল খুব একটা ভালো যাবে। আলম্যান আবার দীর্ঘশ্বাস ফেলল। ফ্লোরিডার যে জায়গাটা আমি দেখাশোনা করি সেটা খুবই নিম্নমানের একটা রিসোর্ট। সত্যি কথা বলতে ওভারলুক হচ্ছে আমার আসল চাকরি। জায়গাটার খেয়াল রাখবেন মিস্টার টরেন্স। চিন্তা করবেন না মিস্টার অ্যালম্যান, আপনি ফিরে আসা পর্যন্ত হোটেল ঠিকঠাক থাকবে, জ্যাক বলল। আর সাথে সাথে ড্যানির মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল। অবশ্যই অবশ্যই, অ্যালম্যান উত্তর দিল। তারপর ও পাকা ব্যবসায়ের মতো একবার মাথা ঝাঁকিয়ে বলল, গুড বাই তাহলে। ও হেঁটে নিজের গাড়ির কাছে গেল। এত খাটো একজন মানুষের পাশে গাড়িটা বিশাল দেখাচ্ছিল। ও উঠে এক টান দিয়ে গাড়িটা বের করে চলে গেল। জ্যাক বলল। অ্যালম্যান চলে যাবার পর ওরা তিনজন একজন আরেকজনের সাথে দৃষ্টি বিনিময় করল। উঠানে জমে থাকা পাতার মধ্যে বাতাস খেলা করছে, কিন্তু সেটা দেখার জন্য আর কেউ নেই। জ্যাকের হঠাৎ করে মনে হলো যে বাগানের ছায়াগুলো বিশাল বড় হয়ে গিয়েছে, আর ওরা সে তুলনায় হয়ে গিয়েছে ক্ষুদ্র, অসহায়। তারপর ওয়েন্ডি বলল, এ কি ডগ, ঠান্ডার চোটে তো তোমার নাক দিয়ে পানি পড়ছে। চলো চলো, ভেতরে চলো। ওরা সবাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পেছনে পড়ে গেল বাতাসের শোষক গর্জন। ছাদে। বাল, শালা শুয়োরের বাচ্চা! জ্যাক চড়া গলায় চেঁচিয়ে উঠল। ও নিজের জ্যাকেটে হাত চাপড়ে যে বোলতাটা ওকে হুল ফুটিয়েছে সেটাকে সরালো। তারপর এক দৌড়ে ছাদের উপরে উঠে গেল, যাতে ও মাত্র যে চাকটাকে নাড়া দিয়েছে সেটা থেকে অন্য বোলতাগুলো বেরিয়ে ওকে নাগালে না পায়। যদি অন্য বোলতাগুলো আসলেই ওর পিছু নিয়ে থাকে তাহলে ওর কপালে ভোগান্তি আছে। ও যেই মই বেয়ে ছাদে উঠেছে, চাকটা ঠিক তার সামনে। নিচে নামবার জন্যে ছাদে আরেকটা দরজা আছে ঠিকই, কিন্তু সেটা অন্য দিক থেকে তালা লাগানো।
আর ছাদ থেকে যদি ও লাফ দেয় তাহলে ওর জন্যে 70 ফিট নিচে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু বোলতার চাক থেকে কোনো রকম সাড়া শব্দ এলো না। জ্যাক ছাদের উপর বসে নিজের হাত পরীক্ষা করে তিক্ত সুরে শীষ দিল। আঙ্গুলটা এখনই ফুলতে শুরু করেছে। যেভাবেই হোক চাকটাকে এড়িয়ে ওর নিচে নেমে হাতে বরফ লাগাতে হবে। আজ অক্টোবরের 20 তারিখ। ওয়েন্ডি আর ড্যানি হোটেলের ট্রাকে করে সাইড ওয়াইন্ডার গিয়েছে 3 গ্যালন দুধ আর ক্রিসমাসের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে। যদিও এখনও ক্রিসমাস শপিংয়ের সময় হয়নি, কিন্তু বলা যায় কখন বরফ পড়ে ওদের শহরে যাবার রাস্তা বন্ধ করে দিবে। এখনই হোটেলের উঁচু কোনো জায়গায় দাঁড়ালে দেখা যায় যে বরফ পড়ে রাস্তার কয়েকটা জায়গা পিচ্ছিল হয়ে আছে। 2-3 বার বরফ পড়া বাদে এখন পর্যন্ত ওরা চমৎকার আবহাওয়া পেয়েছে। সোনালি রোদ দিয়ে দিন শুরু হয় আর সোনালি রোদ দিয়েই শেষ হয়। এটা হচ্ছে ছাদে নতুন টালি লাগাবার জন্যে খুবই ভালো আবহাওয়া। জ্যাক অবশ্য ওয়েন্ডির কাছে অকপটে স্বীকার করেছে যে ওর উচিত ছিল 3-4 দিন আগেই এই কাজটা সেরে ফেলা। এখন ছাদের ওপর বসে ওর মনে হলো এখান থেকে পাহাড়ের যে ভিউ পাওয়া যায় সেটা প্রেসিডেন্সিয়াল সুইট থেকেও ভালো। তার চেয়েও বড় কথা, কাজটা অনেক শান্তির। এখানে বসে ওর গত 3 বছরের ঝামেলাগুলো আর মনে পড়ছে না। পুরনো টালিগুলোর বেশিরভাগই পচে গিয়েছে, আর ছাদের একটা বড় অংশ থেকে গত বছরের ঝড় টালি উড়িয়ে নিয়ে গেছে। বোলতার কামড় খাওয়ার আগ পর্যন্ত ও পুরনো টালিগুলো পরিষ্কার করছিল। পুরনো টালিগুলোর বেশিরভাগই পচে গিয়েছে, আর ছাদের একটা বড় অংশ থেকে গত বছরের ঝড় টালি উড়িয়ে নিয়ে গেছে। বোলতার কামড় খাওয়ার আগ পর্যন্ত এই পুরনো টালিগুলো পরিষ্কার করছিল। কাকতালীয় ব্যাপার হচ্ছে এই যে এর আগেও প্রত্যেকবার ছাদে আসার আগে নিজেকে মনে করিয়ে দিয়েছে যে ছাদে বোলতা বা মৌচাকির চাক থাকতে পারে। এজন্যই ও কীটনাশক ওষুধে ভরা একটা ক্যান কিনে নিয়ে এসেছে, যেটা বাগ বম নামে পরিচিত। কিন্তু আজকে ও চারপাশের শান্তি আর সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল। ওর মন চলে গিয়েছিল ও যে নাটকটা লিখছে তার জগতে। নাটকটা এখন পর্যন্ত ভালোই আগাচ্ছে। ওয়েন্ডিকে পড়ে শোনাবার পর যদিও ও খুব বেশি কিছু বলেনি, কিন্তু জ্যাক বুঝতে পেরেছিল যে ওর নাটকটা পছন্দ হয়েছে। জ্যাক একটা জরুরি দৃশ্যে এসে আটকে গিয়েছিল, যেখানে গল্পের নায়ক গ্যারি বেনসন আর ডেঙ্কার তার নিষ্ঠুর হেডমাস্টারের মধ্যে কথা কাটাকাটি হয়। এটুকু লেখার পরও মত ছেড়ে দেয়, আর এরপর 3 মাস ও স্কুলে ঠিকমতো ক্লাসও করাতে পারেনি। নাটক নিয়ে বসা তো দূরের কথা। কিন্তু গত 12 দিনের মধ্যে যখন ও হোটেলের টাইপরাইটারটা নিয়ে লিখতে বসেছে, ও একবারও আটকায়নি। ওর মাথা ঝড়ের বেগে কাজ করছে, আর একটার পর একটা দৃশ্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে ওর চোখের সামনে। ডেঙ্কারের চরিত্রটা ও এখন আরও ভালোভাবে ধরতে পেরেছে, আর সেই অনুযায়ী নাটকের দ্বিতীয় অংশের দৃশ্যগুলোও বদলে নিয়েছে। এখন ফুলে যাওয়া আঙ্গুলটাকে দেখতে দেখতে তৃতীয় অংশের অনেকগুলো দৃশ্যগুলো ও মনে মনে ঠিক করে নিচ্ছিল। যদি ওর লেখা এভাবে আগাতে থাকে তাহলে জানুয়ারির মধ্যেই ও পুরো নাটকটা শেষ করে ফেলতে পারবে। ও নিউ ইয়র্কে একজন প্রকাশককে চেনে, ফিলিস স্যান্ডলার নামে এক মহিলা, যার হবি হচ্ছে একটার পর একটা সিগারেট শেষ করা। ফিলিসই জ্যাকের আগের 3টে গল্প ছাপানোর ব্যবস্থা করে। স্কোয়ারে যেটা ছাপা হয়েছিল সেটাও। জ্যাক ওকে নাটকটার ব্যাপারে জানিয়েছে। নাটকটা হচ্ছে ডেঙ্কার নামে একজন চরিত্রের ব্যাপারে, যে যৌবনে একজন প্রতিভাবান ছাত্র হবার পরও বড় হয়ে একজন নিষ্ঠুর প্রধান শিক্ষকে রূপান্তরিত হয়। আর নায়ক হচ্ছে গ্যারি বেনসন, যে জ্যাকের নিজের ছাত্র জীবনের আদলে সৃষ্ট। নাটকের নাম দ্য লিটল স্কুল। ফিলিস ওকে চিঠি পাঠিয়ে জানায় যে নাটকটা ওর পছন্দ হয়েছে। তার কয়েক মাস পর ফিলিস ওকে আরেকটা চিঠি দিয়ে জানতে চায় যে নাটকটা শেষ হচ্ছে না কেন। জ্যাক লিখে পাঠায় যে ওর মাথা কাজ করছে না, কিন্তু এখন ভাবসাব দেখে মনে হচ্ছিল যে নাটকটা শেষ করা সম্ভব। গল্পটার কোয়ালিটি কীরকম, অথবা শেষ পর্যন্ত নাটকটা মঞ্চে উঠল কি না, এসব নিয়ে জ্যাকের তেমন মাথা ব্যথা নেই। ওর কাছে এই নাটকটা হচ্ছে ওর খারাপ সময়গুলোর একটা প্রতীক। এই নাটকটা হচ্ছে ওই সময়গুলোর প্রতিনিধি যখন ও নিজের ছেলের হাত ভেঙে ফেলেছিল, যখন ওর বিয়ে প্রায় ভাঙতে বসেছিল, যখন ও কোনো অচেনা ছেলেকে মদের নেশায় গাড়ির ধাক্কায় উড়িয়ে দেয়,
যখন ও নিজের চাকরি হারায়। এই প্রতীকী গুরুত্বের কারণেই জ্যাকের জন্য নাটকটা শেষ করা জরুরি, যাতে ও নিজেকে বলতে পারে যে ও খারাপ সময়গুলো পেছনে ফেলে এসেছে। তাই বলে ওর নাটক শেষ করে উপন্যাস লেখা শুরু করবে না। আবার 3 বছর লাগিয়ে কোনো কিছু লেখার ধৈর্য ওর আপাতত নেই। হয়তো ও এরপর ছোট গল্পের একটা সংকলন লিখবার চেষ্টা করবে। জ্যাক আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আগে ও যেখানে ছিল সেদিকে আগাতে লাগলো। ও বোলতার চাকটার দিকে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য রাখছিল, যাতে চাকের বাসিন্দারা বেরিয়ে আসতে শুরু করলে ও এক দৌড়ে মই বেয়ে নিচে নেমে যেতে পারে। ও কাছাকাছি এসে ছাদের তক্তাগুলোর ফাঁকে উকি দিয়ে দেখল চাকটার কী অবস্থা। চাকটা বিরাট সাইজের, আর ওটা এমনভাবে ছাদের ভেতরের আর বাইরের তক্তাগুলোর মধ্যে ঝুলে আছে যে দেখে মনে হচ্ছে না সহজে বের করা যাবে। জ্যাক দেখতে পেল যে ধূসর বলটার ভেতর পোকাগুলো কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। এগুলো নিরীহ জাতের হলুদ বোলতা নয়, এগুলো হচ্ছে বিশাল সাইজের বদমেজাজি ভোলতা। এখন শীতের প্রকোপে পোকাগুলো কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু তাও জ্যাক মনে মনে নিজের কপালকে ধন্যবাদ দিল যে ওকে একটার বেশি হুল খেতে হয়নি। আর যদি গ্রীষ্মের সময় ওর এই চাকের মুখোমুখি হতে হলে ওর কি পরিণতি হতো চিন্তা করে জ্যাক শিউরে উঠল। যখন 1 ডজন বোলতা কাউকে ছেঁকে ধরে তখন তার এটা মনে থাকে না যে সে কোথায় দাঁড়িয়ে আছে। তখন দৌড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়াটাও মোটেও অস্বাভাবিক কিছু নয়। জ্যাক কোথায় যেন পড়েছিল যে 7% রোড অ্যাক্সিডেন্টের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কোনো ইঞ্জিনের সমস্যা নেই, ড্রাইভার মদ খায়নি, আবহাওয়া সুন্দর, কিন্তু তাও গাড়িগুলো যেন নিজ ইচ্ছাতেই রাস্তা থেকে সরে এসে উল্টে পড়ে থাকে। ভেতরে মৃত ড্রাইভার আর এমন কেউ নেই যে বলতে পারবে আসলে কি হয়েছিল। একজন পুলিশ অফিসার ইন্টারভিউতে বলেছিলেন যে এ ধরনের দুর্ঘটনার কারণ খুব সম্ভবত কোনো পোকা, একটা বোলতা বা মৌমাছি গাড়িতে ঢুকে গিয়েছিল, আর ড্রাইভার হয়তো আতঙ্কিত হয়ে সেটাকে বের করে দেবার চেষ্টা করছিল। তখন হয়তো পোকাটা তাকে হুল ফুটিয়ে দেয়। যাই হয়ে থাকুক, তার ফল একটাই, গাড়ি উল্টানো, মৃত ড্রাইভার আর রহস্যময় অ্যাক্সিডেন্ট। আর পোকাটা কিছুই হয়নি এমনভাবে ধ্বংসস্তূপ থেকে উড়ে চলে যায়। জ্যাকের মনে পড়ল যে অফিসার বলেছিলেন পোস্টমর্টমের সময় মৃতদেহে কোনো পতঙ্গ নিঃসৃত বিষ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখতে। এখন বোলতার চাকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে জ্যাক আবার অন্যমনস্ক হয়ে গেল। জ্যাকের এখনও মনে হয় ওর সাথে যা যা খারাপ কিছু হয়েছে তা ওর নিজের ভুলে হয়নি। ও ছিল নিয়তির নির্দোষ শিকার, ওর কোনো দোষ নেই। ওর সাথে অন্যায় করা হয়েছে। ও স্টভিংটন স্কুলে আরও বেশ কয়েকজন শিক্ষককে চিনত যারা মদ খায়। তাদের মধ্যে 2 জন তো জ্যাকের মতো ইংলিশই পড়াতো, কিন্তু তারা মদ খেত শুধু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। স্কুলে যেসব দিনে ক্লাস থাকতো সেসব দিনে কখনো নয়। জ্যাক আর অ্যালের ব্যাপারটা ছিল আলাদা। ওরা মদ খেত না, মদ ওদের খেত। ওরা দুজনেই ছিল অ্যালকোহলিক। ওরা দুজন একে অপরকে এমনভাবে টেনে ধরেছিল যেভাবে একজন ডুবন্ত মানুষ তার পাশের জনকে টেনে ধরে তাকেও ডুবতে বাধ্য করে। শুধু ওরা দুজন যে সাগরে ডুবছিল সেটা জলের নয়, মদের। নিচে বোলতাগুলো নিরলসভাবে নিজেদের কাজ করে যাচ্ছিল। আসলে শীতে ওদের রানী বাদে প্রত্যেকটা পোকা মারা যাবে, কিন্তু ওদের সহজাত প্রবৃত্তি ওদের কখনোই কাজ বন্ধ করতে দেবে না যতদিন ওরা বেঁচে আছে। জ্যাকের মদের নেশা নতুন কিছু নয়। ও কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে যখন প্রথম মদ খায় তখন থেকেই ওর জিনিসটার প্রতি আসক্তি জন্মে যায়। জ্যাকের এই প্রবল আসক্তির কারণ ইচ্ছাশক্তির অভাব বা চারিত্রিক দুর্বলতা নয়। ওর ভেতরে কোথায় যেন কিছু ভেঙে গিয়েছে বা ওর কোনো অংশ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সেই শূন্যতাকে কোনোভাবে পূরণ করবার জন্যে জ্যাক মদের সাগরে ডুব দেয়। ওকে আরও গভীরে যেতে সাহায্য করে স্টভিংটন স্কুলে পড়াবার চাপ আর ড্যানির ভাঙা হাত, যেটার কারণ আসলে ও নয়। ওর কপাল খারাপ দেখে জিনিসটা ঘটে গিয়েছিল। ওর বদমেজাজের ক্ষেত্রেও একই ব্যাপার। সারা জীবন ধরেই ওর রীতিমতো যুদ্ধ করতে হয়েছে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবার জন্যে। ওর যখন 7 বছর বয়স তখন ওকে ম্যাচ নিয়ে খেলতে দেখে এক প্রতিবেশী মহিলা ওকে প্রচণ্ড বকা দেয়। জ্যাক তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে ঢিল ছুঁড়ে একটা গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে।
দুর্ভাগ্যবশত জ্যাকের বাবার চোখে পড়ে যায় এই ব্যাপারটা। সেদিনটার কথা জ্যাকের বেশ ভালো করেই মনে আছে। ওর পিঠে মোটা মোটা লাল দাগ ফেলে দিয়েছিল বাবা। জ্যাকের মনে হলো ওর পুরো জীবনটাই একটা মৌমাছির চাকের মতো, যেখানে নিয়তি ওকে বারবার বিষাক্ত হুল দিয়ে দংশন করতে থাকে। ওর চোখের সামনে জর্জ হ্যাফিল্ডের চেহারা ভেসে উঠল। লম্বা এলোমেলো একমাথা সোনালি চুল জর্জের চেহারায় একটা দুষ্ট সৌন্দর্য এনে দিয়েছিল। জর্জ যখন একটা জিন্সের প্যান্ট আর হাতা গুটানো শার্ট পরে স্কুলে আসতো, তখন জ্যাক ওকে একবার দেখেই বুঝে গিয়েছিল যে এ ছেলের মেয়েদের পটাতে কোনো সমস্যা হবার কথা নয়। কিন্তু জ্যাকের কখনোই ওকে দেখে হিংসা হয়নি, বরং জ্যাক জর্জকে মনে মনে নিজের নাটকের নায়ক গ্যারি বেনসনের জায়গায় কল্পনা করেছিল। তাই বলে জ্যাক কখনো ডেঙ্কারের মতো ওকে ঘৃণা করত না। ওর মতো লোক কেন নিজের ছাত্রকে ঘৃণা করবে? জর্জ স্কুলে অত্যন্ত জনপ্রিয় ছিল। ও ফুটবল আর বাস্কেটবল বেশ ভালো খেলতো এবং ছাত্র হিসেবে চমৎকার না হলেও খুব খারাপও ছিল না। ও ক্লাসে চেহারায় এক ধরনের দুষ্ট বিস্মিত অভিব্যক্তি নিয়ে বসে থাকত। জ্যাক এরকম চেহারা আগেও দেখেছে আয়নায়। ও স্কুলে থাকতে ঠিক একই রকমের ছাত্র ছিল। জর্জ হ্যাফিল্ড সহজাত প্রবৃত্তিবশেই একজন প্রতিযোগী, যে পড়ালেখায় তেমন ইন্টারেস্টিং কিছু খুঁজে না পেলেও প্রতিযোগিতায় জিতবার জন্য যে কোনো কিছু করতে পারে। জানুয়ারিতে জ্যাক নিজের ডিবেট টিমের জন্য 2 ডজনের মতো প্রার্থীকে যাচাই করে দেখে। তাদের মাঝে জর্জ হ্যাফিল্ডও ছিল। জর্জ জ্যাকের সাথে খোলাখুলিভাবে কথা বলে। ও বলে যে ওর বাবা একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য উকিল হিসাবে কাজ করেন, আর উনি চান যে তার ছেলেও একই কাজ করুক। সেই উদ্দেশ্যে জর্জের বাবার খুবই শখ যে তার ছেলে স্কুলের ডিবেট টিমে থাকুক। ডিবেট কোর্টে কেস লড়ার প্র্যাকটিস হিসেবে কাজ করে। জ্যাক মার্চের শেষে সিদ্ধান্ত নেয় যে ও জর্জকে টিমে রাখবে। তার সামনের শীতকালে একটা বড় ডিবেট কম্পিটিশন হবার কথা ছিল, আর জর্জ একজন দক্ষ প্রতিযোগী, নিজেকে সেটার জন্য প্রস্তুত করতে শুরু করে। ও রীতিমতো সিরিয়াস পড়ালেখা শুরু করে যে বিষয়ে বিতর্ক করতে হবে তা নিয়ে, যাতে কম্পিটিশনের সময় ওর জয় কেউ ঠেকাতে না পারে। এছাড়াও ডিবেটার হিসেবে জর্জের বেশ কিছু ভালো গুণ ছিল। ও পক্ষে আছে না বিপক্ষে আছে তা নিয়ে ওর বিশেষ মাথা ব্যথাও ছিল না, শুধু জেতাটাই ওর জন্যে জরুরি। তাছাড়া ও কখনো তর্কের সময় যা বলা হতো সেগুলোকে অপমান হিসেবে গণ্য করত না। কিন্তু জর্জের একটা বড় সমস্যা ছিল, ও ছিল তোতলা। ক্লাস করবার সময় কখনো জর্জের এই সমস্যাটা হয় না, কারণ ওখানেও সাধারণত চুপচাপ বসে থাকে আর কম কথা বলে। আর খেলার মাঠে তো নয়ই, ওখানে একটা দুটোর বেশি শব্দ বলার দরকারও পড়ে না। কিন্তু উত্তেজিত বিতর্কের সময় জর্জের এই সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠত। ও যত দ্রুত কথা বলবার চেষ্টা করত ততই বেশি তোতলাতো। আর যখন ওর মনে হতো যে ও কোনো প্রতিদ্বন্দ্বীকে কোণঠাসা করে ফেলেছে, তখন উত্তেজনায় প্রায় ওর কথা বন্ধ হবার মতো অবস্থা হতো। লজ্জাকর ব্যাপার। ত সে ক কারণেই আমি মনে ওর কথা শেষ হবার আগেই সময় শেষের ঘণ্টা বেজে উঠত, আর জর্জের ক্ষিপ্ত দৃষ্টি যে আছড়ে পড়তো জ্যাকের ওপর, যে ঘণ্টাটা বাজিয়েছে। টিম থেকে অন্যান্য বাজে সদস্যদের বের করে দেবার পরও জ্যাক জর্জকে আরও কিছুদিন রাখে। ও আশা করছিল যে প্র্যাকটিসের সাথে সাথে জর্জের অবস্থার হয়তো উন্নতি হবে, কিন্তু শেষ পর্যন্ত জ্যাক বাধ্য হয় ওকে বের করে দিতে। ওর সেদিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে। ডিবেট শেষে রুম থেকে অন্য প্রতিযোগীরা বের হয়ে যাবার পর জর্জ রাগী চেহারা নিয়ে জ্যাকের মুখোমুখি হয়। আপনি ইচ্ছে করে আগে ঘন্টা বাজিয়েছেন? জ্যাক নিজের ব্রিফকেসে কাগজ গুছিয়ে রাখতে রাখতে মুখ তুলে তাকালো। মানে? আমি আমার পুরো 5 মিনিট পাইনি। আপনি আগেই ঘন্টা বাজিয়েছেন, আমি ঘড়ি দেখেছি। তোমার ঘড়ি হয়তো একটু ফাস্ট ছিল জর্জ। আমি শপথ করে বলতে পারি যে আমি আগে ঘন্টা বাজাইনি। বাজিয়েছেন। জর্জকে এভাবে উদ্ধত্ত বেয়াদবির সুরে কথা বলতে দেখে জ্যাকের নিজেরও আস্তে আস্তে মেজাজ খারাপ হচ্ছিল। এমনিতেই ওর মদ ছেড়ে থাকতে জান বেড়ে হয়ে যাচ্ছিল। আগের 2 মাস এক ফোঁটা সুরা না ছোঁয়ার কারণে জ্যাকের বেশিরভাগই সময়ই মেজাজ চড়ে থাকত। ও
ও তাও একবার শেষ চেষ্টা করে জর্জকে ঠান্ডা মাথায় বোঝানোর। আমি আবারও বলছি জর্জ, আমি ঘন্টা আগে বাজাইনি, তুমি তোতলাচ্ছিলে দেখে হয়তো তোমার মনে হয়েছে যে তুমি কথা বলবার যথেষ্ট সময় পাওনি। তুমি কি জানো ডিবেটের সময় তোমার কেন এমন হয়? ক্লাসের সময় তো তুমি স্বাভাবিকভাবেই কথা বলো। আমি তোতলাই না। আস্তে কথা বলো। আপনি চান না যে আমি আপনার টিমে থাকি? আস্তে কথা বলো, এত উত্তেজিত হবার কিছু নেই। বাল। জর্জ, তুমি যদি তোমার তোতলামোকে বশে আনতে পারো তাহলে তোমাকে টিমে নিতে আমার কোনো অসুবিধে নেই। তুমি বিতর্কের বিষয় নিয়ে ভালো পড়াশোনা করো, তাই বিপক্ষ দল কখনোই তোমাকে চমকে দিতে পারে না। শুধু তুমি তোতলাও বলে। আমি কখনো তোতলাই না, জর্জ চিৎকার করে বলল। দোষ আসলে আপনার। যদি আপনার জায়গায় অন্য কেউ ডিবেট টিমের দায়িত্ব থাকতো। জ্যাকের রাগ আর একটু বাড়ল। জর্জ, তুমি যদি এভাবে তোতলাতে থাকো তাহলে তোমার বাবার যে স্বপ্ন তোমাকে উকিল বানাবার তা কখনোই সত্যি হবে না। ওকালতি আর ফুটবল খেলা এক জিনিস নয়। প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করাই যথেষ্ট নয়। নিজের তোতলামো ঠিক না করতে পারলে কোর্টে যেয়ে কি বলবে? অবজেকশন, ইয়োর অনার। কথাটা শেষ করবার সাথে সাথে জ্যাকের প্রচণ্ড অপরাধবোধ হলো। এত নিষ্ঠুরভাবে বলা উচিত হয়নি। ছেলেটা একদমই বাচ্চা। আর জ্যাকের ওপর ওর এত রাগের কারণ নিজের অসহায়তা ছাড়া আর কিছুই নয়। জর্জ শেষ একবার ক্ষুব্ধ দৃষ্টি ছুড়ল জ্যাকের দিকে। ও এখন এত উত্তেজিত যে শব্দগুলো বের হবার সময় ওর ঠোঁট কাঁপছিল। আপনি ইচ্ছা করে আগে ঘন্টা বাজিয়েছেন। আপনি আমাকে দেখতে পারেন না, কারণ আপনি জানেন। কথা শেষ না করে জর্জ ঘুরে রুম ছেড়ে বেরিয়ে গেল। যাবার সময় ও এত জোরে দরজা লাগালো যে জানালার কাচ কেঁপে উঠল। জ্যাকের মনে রাগ আর অপরাধবোধের পাশাপাশি একটা অসুস্থ আনন্দও কাজ করছিল। জীবনে প্রথমবারের মতো জর্জ হ্যাফিল্ড এমন একজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছে যাকে হারানো অত সোজা নয়। বাবা যতই ধনী হয়ে থাকুক, টাকা খাইয়ে তো আর তোতলামো বন্ধ করা যায় না। কিন্তু এক মুহূর্ত পরই জ্যাক আবার প্রচণ্ড লজ্জা আর অপরাধবোধে ডুবে গেল। ড্যানির হাত ভাঙবার পর ওর যেমন লেগেছিল ঠিক তেমনই। হে ঈশ্বর, আমি তো আসলে এত বড় হারামি নই, তাই না? জর্জের পরাজয়ে ও যেন অসুস্থ আনন্দ বোধ করছে। সেটা ওর নাটকের ভিলেন ডেঙ্কারের মানায়, জ্যাক টরেন্সকে নয়। আপনি আমাকে দেখতে পারেন না কারণ আপনি জানেন। ও কি জানে? ও কি এমন জানে জর্জ হ্যাফিল্ডের ব্যাপারে যেটা দেখে ও জর্জকে ঘৃণা করবে? যে জর্জের পুরো ভবিষ্যৎ ওর সামনে পড়ে রয়েছে, যে জর্জ দেখতে হলিউডের কিশোর নায়কদের মতো, যে ও যখন খেলার মাঠে বল নিয়ে টান দেয় তখন মেয়েরা সবাই গল্প ভুলে ওর দিকে তাকিয়ে থাকে। হাস্যকর। এ ধরনের চিন্তা ওর মাথায় আসাটাই অবিশ্বাস্য। সত্যি বলতে জ্যাক চায় যে জর্জের তোতলামো ঠিক হয়ে যাক, কারণ ও আসলেই অন্য সব দিক থেকে একজন ভালো ডিবেটার। আর জ্যাক যদি ঘন্টাটা একটু আগে বাজিয়েই থাকে তাহলে তার একমাত্র কারণ ছিল এই যে জর্জকে ওভাবে তোতলাতে দেখে ওর মায়া লাগছিল। এর সপ্তাহখানেক পর জ্যাক জর্জকে টিম থেকে বাদ দিয়ে দেয়। এবার জ্যাক মাথা ঠান্ডা রাখে। চিৎকার গালিগালাজ যা করবার এবার জর্জ একলাই করে। তারও 1 সপ্তাহ পরে একদিন জ্যাক স্কুলের গ্যারেজে যায় নিজের গাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করতে। যে দেখে যে ওর গাড়ির সামনের চাকার কাছে জর্জ হ্যাফিল্ড উবু হয়ে বসে আছে, আর ওর হাতের ছুরি, যেটা ইতিমধ্যেই গাড়ির অন্য 3টা চাকার দফারফা করে দিয়েছে। প্রস্তুতি হচ্ছে 4 নম্বর চাকাটায় প্রবেশ করবার জন্যে। জ্যাক রাগে অন্ধ হয়ে যায়। তারপর কি হয়েছিল তা ওর খুব ভালো করে মনে নেই। শুধু মনে আছে যে ওর গলা থেকে একটা হিংস্র গর্জন বেরিয়ে আসে আর ও জর্জকে বলে, ঠিক আছে জর্জ, তোর যদি দেখবার ইচ্ছা থাকে আমি কত খারাপ হতে পারি তোকে সেটা আমি আজ দেখাচ্ছি। জ্যাক জবাব দেয়,
আমার কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। তারপরের দৃশ্য হচ্ছে স্কুলের ফ্রেঞ্চ শিক্ষিকা মিস স্ট্রং জ্যাকের হাত ধরে টানছেন আর চিৎকার করছেন, ওকে ছাড়ো জ্যাক, ওকে ছাড়ো, ছেলেটাকে তুমি মেরে ফেলবে। জ্যাক বোকার মতো চোখ পিটপিট করে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে এতক্ষণ কি ঘটেছে। ওর গাড়ির দিকে তাকিয়ে দেখে যে গাড়ির দরজার এক জায়গায় ট্যাপ খেয়ে গেছে আর সেখানে লাল কিছু একটা লেগে আছে। রক্তও হতে পারে, লাল রঙও হতে পারে। দাগটা রক্তের মনে হতেই জ্যাকের মন এক মুহূর্তের জন্যে আবার ওর অ্যাক্সিডেন্টের রাতে ফিরে গেল। তারপর ওর চোখ গেল জর্জের দিকে। জর্জের কপালের একটা জায়গায় কেটে গিয়েছে, কিন্তু সেটা খুব একটা সিরিয়াস কিছু বলে মনে হচ্ছিল না। কিন্তু ছেলেটার নাক থেকেও রক্ত পড়ছে, যার মানে ওর মাথার ভেতরে কোনো নাজুক জায়গায় হয়তো আঘাত লেগেছে। এর মধ্যে জ্যাকের ডিবেট টিমও অকুস্থলে এসে পড়েছে, কিন্তু ওরা দরজার কাছে জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিল, কাছে আসবার সাহস পাচ্ছিল না। জ্যাক মিস স্ট্রংয়ের হাত ছাড়িয়ে জর্জের কাছে গেল, দেখতে ওর কি অবস্থা। ওকে এগিয়ে আসতে দেখে জর্জ সিটিয়ে গেল। ও জর্জের বুকে একটা হাত রেখে বলল, শুয়ে থাকো, উঠবার চেষ্টা করো না, বলে ও মিস স্ট্রংয়ের দিকে ফিরল। উনি তখনও ওদের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়েছিল। জ্যাক ওনাকে বলল, আপনি কি যে স্কুলের ডক্টরকে ডেকে আনতে পারবেন? মহিলা মাথা ঝাঁকিয়ে ভেতরের দিকে ছুটে চলে গেলেন। জ্যাক এবার নজর ফেরালো নিজের ডিবেট টিমের দিকে। ও ছাত্রছাত্রীদেরকে ভরসা দিতে চাচ্ছিল যে ও এখন ঠিক আছে, ওর রাগ চলে গিয়েছে। ওর যখন মাথা ঠান্ডা থাকে তখন ওর মতো ভালো মানুষ এই শহরে আর খুঁজে পাওয়া যাবে না। ওর নিজের ছাত্ররা কি তা জানে না? তোমরা বাড়ি চলে যাও, আগামী সপ্তাহে দেখা হবে। কিন্তু আগামী সপ্তাহ আসতে আসতে ওর টিমের 6 জন সদস্য টিম ছেড়ে দেয়। 2 জন সেদিনই, যেদিন গ্যারেজে ওরা ঘটনাটা ঘটতে দেখে। যদিও জ্যাকের তা নিয়ে বেশি মাথা ঘামাবার উপায় ছিল না, কারণ এর মধ্যে ওকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে ও নিজেই আর বেশি দিন স্কুলে থাকবে না। কিন্তু তারপরেও জ্যাক এক ফোঁটা মদ ছুঁয়নি। ওর আত্মনিয়ন্ত্রণের প্রশংসা করতে হয়। আর ও জর্জকে কখনোই ঘৃণা করতো না। ওর কোনো সন্দেহ ছিল না সে ব্যাপারে। ওর কোনো দোষ ছিল না, ওর সাথে অন্যায় করা হয়েছে। আপনি আমাকে দেখতে পারেন না কারণ আপনি জানেন, কিন্তু জ্যাক কিচ্ছু জানে না, কিচ্ছু না। ও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শপথ করে কথা বলতে পারবে। ঠিক যেমন ও যখন ঘন্টাটা 1 মিনিট আগে বাজিয়েছিল, ও জর্জকে দেখতে পারে না বলে নয়, জর্জের ওপর ওর মায়া হচ্ছিল বলে। চাক থেকে 2টো বলতা আস্তে আস্তে বেরিয়ে এলো। জ্যাক বলতাগুলোকে উড়ে বেরিয়ে যেতে দেখে বাস্তবে ফিরে এলো। কতক্ষণ ধরে ও ছাদে বসে পুরনো কাসুন্দি ঘাটছে? ও ঘড়ির দিকে তাকালো, প্রায় আধা ঘন্টা। জ্যাক সাবধানে মইয়ের কাছে এসে তারপর আস্তে আস্তে নেমে এলো। ও ঠিক করলো যে বাঘবম দিয়ে সবগুলো বলতাকে মেরে ও চাকটা ড্যানিকে দেবে নিজের ঘরে রেখে দেবার জন্যে। জ্যাকের কাছেও একটা ছিল ছোটবেলায়। জিনিসটা ও চোখের সামনে ধরলে ভেতর থেকে ধোঁয়া আর পেট্রোলের গন্ধ ভেসে আসতো। আমি ভালো হয়ে যাচ্ছি, আমার উন্নতি হচ্ছে। নিজের গলার আওয়াজ শুনে জ্যাকের ভালো লাগলো। যদিও ও কথাটা জোরে জোরে বলতে চায়নি, ওর আসলেই মনে হচ্ছিল যে ওর মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। ও ঠিক করলো যে এখন থেকে ও চেষ্টা করবে নিয়তির অন্যান্য সিদ্ধান্তগুলোর জন্য বসে না থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবার। ও নিচে নেমে বাঘবমটা খুঁজতে লাগলো। জ্যাক ওদের দেখিয়ে দেবে ওর বদলা নেবার সময় এসেছে। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।